কয়েক ঘন্টার প্রাকৃতিক দুর্যোগ আর তাতেই পানীয় জল নেই, বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাচ্ছে না। তারই প্রতিবাদে কড়িয়া লোহাপুলের কাছে পথ অবরোধ করেন স্থানীয়রা। রাস্তায় ধস নেমেছে, কিন্তু পুরসভার কোনো সহযোগিতাই পাওয়া যাচ্ছে না। শামসুল হুদা রোডের বাসিন্দারা এমনটাই অভিযোগ করেছেন। আমরা দাঁড়িয়ে রয়েছি শামসুল হুদা রোডে। গতকালকে টানা বৃষ্টিপাত বা গত পরশুদিন রাত্রিবেলা থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের জের বিভিন্ন জায়গা জলমগ্ন পরিস্থিতি ছিল। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে জল নেমে গেলেও কিন্তু দেখা যাচ্ছে কঙ্কালসার চেহারাটা সামনে চলে আসছে। কোনো জায়গাতে রাস্তায় ডিপ্রেশন বা রাস্তা ডেবে গিয়েছে, কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত আবর্জনা স্তূপ তৈরি হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এই অঞ্চলের অধিকাংশ বাড়িতেই পানীয় জল নেই বলে স্থানীয়রা জানাচ্ছেন। তারা রাস্তা অবরোধ করেছেন, এমনকি বিদ্যুতের সংযোগও এখানে বিচ্ছিন্ন হয়ে রয়েছে, অর্থাৎ কারেন্ট নেই। কখন থেকে নেই, কি বলছেন তারা, তাদের সাথে কথা বলবো। কখন থেকে নেই? দেখুন, কালকে সন্ধ্যে থেকে পুরো ব্ল্যাক আউট হয়ে গেল, ঠিক আছে। এখানে 65 ওয়ার্ডের তো খুবই অবস্থা খারাপ, কিন্তু কাউন্সিলর তো ঘুরেই দেখে না। ওনার লোকরা আসে শুধু অন্য অন্য কাজের লেগে আসে, নিজের জনগণের লেগে কোনো কাজের লেগে না। আজকে রাস্তা অবরোধ হয়েছিল, 3-4 ঘন্টা রাস্তা অবরোধ হয়েছিল। জল যাচ্ছে না কেন, এর দায় কে? এর দায় আমি বলবো কর্পোরেশন কিছু কাজই করছে না, শুধু এক একটা প্ল্যান বার করছে। আমি বস্তি বাড়িকে বিল্ডিং বানিয়ে দেবো, প্ল্যান দিয়ে দেবো, আজ পর্যন্ত কোনো প্ল্যান দিচ্ছে না। বিল্ডিং হয়ে চলে যাচ্ছে, ওর নিকাশির কোনো জায়গা নেই, জলের কোনো জায়গা নেই, কোনো খাবার নেই, না এখানে এমএলএ না এখানে কাউন্সিলর। দুদিন থেকে আমাদের খাওয়া যা ছিল, চাল ফাল সব ভেসে গেছে। এটা ঠিক কবে হবে? ববি হাকিমকে আমি বলতে চাই যে আপনি শুধু বলছেন, কথাই খালি বলছেন, কাজ করছেন না। কাজ করুন। এই যে অবস্থা রয়েছে কলকাতা শহরে, ঠিক কী করে হবে? আপনি বলছেন প্যারিস বানাবো, লন্ডন বানাবো। প্যারিস লন্ডন বানাবে, আগে কলকাতায় তো বানান ভালো করে। বিক্ষুব্ধ এই জন্য যে দুদিন থেকে কারেন্ট নেই, কিন্তু আমরা সিএসসির সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলছে প্রাণের চাইতে বেশি কোনো ইয়ে নেই। সুতরাং একটার যদি মৃত্যু হয়, দেখছেন তো টিভি, 10 জন মারা গেছে, একজন মারা গেলে তখন তো অন্যরকম বিক্ষোভ হবে। সুতরাং আমরা এই মুহূর্তে কানেকশানটা দিতে পারছি না। আর আমার ওয়ার্ড হলো 72,000 ভোটার। এই অবস্থার মধ্যে একদিনের সমস্যায় আমরা যতটুকু সম্ভব আমরা উদ্ধার করেছি, খাবার দিয়েছি। আমার ছেলেরা পাড়ায় গিয়ে, হ্যাঁ, ক্যাম্প হয়েছে, পাড়ায় গিয়েও সাহায্য করেছে, কিন্তু এত এলাকায় একদিনে অল্প সময়ে যাওয়া সম্ভব হয়নি। যেহেতু কারেন্টটা নেই, সেহেতু খাবার জলের সমস্যা হয়েছে। খারিজ হলো ইডির আবেদন, বহাল থাকলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার এবং শুক্রবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে। পুজোর মুখে বড়সড় স্বস্তি কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের। কারামন্ত্রীকে হেফাজতে পেল না কেন্দ্রীয় এজেন্সি ইডি, খারিজ হলো তাদের আবেদন। বহাল থাকলো কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তদন্তে ইডির দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ করে ইডি। এই নিয়ে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হয় শনিবার। শুনানিতে কারামন্ত্রীকে হেফাজতে নেওয়ার জোরালো সওয়াল করে কেন্দ্রীয় এজেন্সি। শেষ অবধি চন্দ্রনাথ সিংহের ভাগ্যে কি রয়েছে? ইডি কি তাকে হেফাজতে পাবে, নাকি কারামন্ত্রী বাইরেই থাকবেন, তা নিয়ে চড়ছিল জল্পনা গুঞ্জন। এই অবস্থায় বুধবার ইডির বিশেষ আদালতে বিচারক নির্দেশে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। ইডির তদন্ত নিয়েও প্রশ্ন তুললেন বিচারক। প্রায় 1.5 বছর আগে 2024-এর 22শে মার্চ চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়ে 41 লক্ষ টাকা উদ্ধারের দাবি করেছিল ইডি। তারপর চার্জশিট জমা দেয় তারা। বুধবার বিচারক প্রশ্ন করেন, টাকা উদ্ধারের পর চার্জশিট দিতে এত দেরি কেন হলো ইডির? বিচারক আরও বলেন, ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের উপর গুরুত্ব দিলেও তদন্ত দ্রুত শেষ করতে যথেষ্ট পদক্ষেপ করেনি। তল্লাশিতে টাকা উদ্ধারের এতদিন পর চার্জশিট জমা দেওয়ার বিষয়টি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যুক্তিতে সায় দেয় না। মনে হয় না যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন আছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দেওয়া হচ্ছে। 25 ও 26 সেপ্টেম্বর কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে। ইডি তাকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে। প্রয়োজন মনে করলে তারপরেও তাকে ডাকা যেতে পারে। 7 days ED custody prayer করা হয়েছিল from the part of the ED that has been rejected. কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের নথি জমা দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। আমি প্রথম থেকে সহযোগিতা করে এসেছি। নথি তো আমাকে যেটা চেয়েছিল আমি সবই দিয়েছি। কালকে আমি যাই,
তারা কি চাইছেন দেখি। আমি জানি না যে আমি কি অন্যায় করেছি, হয়তো টেকনিক্যাল কিছু ভুল থাকতে পারে। আমার পরিবারের যে জমি আছে সেটা আমার ফ্যামিলির বাইরে কোনো জমি আমি বলিনি। ফ্যামিলির বাইরেও আমি জমি চাষ করি, কিন্তু সেগুলো আমি বলিনি। আমার মনে হয় ইডির উচিত আপার কোর্টে যাওয়া। বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। প্রকাশ সিনহা, আবির দত্ত, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সোমবার রাতের পর বুধবার দিনভর কেটে গিয়েছে দীর্ঘ সময়, কিন্তু এখনও স্বাভাবিক হয়নি শহরের পরিস্থিতি। জমা জলের যন্ত্রণায় জেরবার শহরের বাসিন্দারা, আর তার সঙ্গে যোগ হয়েছে পানীয় জলের অভাব এবং বিদ্যুৎ না থাকা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, অপেক্ষার প্রহর গুনছেন প্রত্যেকে। মেঘ ভাঙা না হলেও রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসেছে কলকাতা। জলের তলায় গাড়ি বাড়ি রাস্তাঘাট, বিপর্যস্ত জনজীবন। এখন এমন একটা পরিস্থিতি, আপৎকালীন পরিস্থিতি পড়ে আছি, মনে হচ্ছে যারা গাজার ভূখণ্ডে বা প্লেসেনে আছি, যেখানে জল নেই, পানীয় জল নেই। সেই কবে স্যামুয়েল টেলর কোলরিজ লিখেছিলেন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। কলকাতার বহু বাড়িতেই মঙ্গল থেকে বুধ এই পরিস্থিতি। চারদিকে বৃষ্টির জমা জল, ঘরে পানীয় জলটুকু নেই। দুর্যোগের একদিন পরও কাটেনি দুর্ভোগ। আমাদের কারেন্ট নেই, বাড়িতে জল নেই, বয়স্ক লোকেরা বসে আছে। সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টি ভয়াবহ করে তুলেছে কলকাতার জীবনযাপনকে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেন্সে প্রয়াত শিল্পী অনুপ ঘোষালের ফ্ল্যাটও ডুবে রয়েছে অন্ধকারে। যে মানুষটি গেয়েছিলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে, তার বাড়িতেই ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে এত নিরানন্দের ছবি। মূল রাস্তার উপরেই জয় জয়ন্তী আবাসন। মঙ্গলবার থেকে বিদ্যুৎ নেই, জল নেই। পরিস্থিতি এমনই যে অনেকে গেস্ট হাউসে চলে যেতে বাধ্য হয়েছেন। যারা আছেন তাদের দুর্গতির শেষ নেই। কারেন্ট নেই, জল নেই, কিচ্ছু নেই, নিচেও নামতে পারবো না। জল তো কিনে এনেছে আজকে, ওই জলেই রান্না বান্না করছে, ওই জলই খাই আমরা, রান্না ওই জলেই সব করা হচ্ছে, কেনা জলে কি করব, খুব অসুবিধার মধ্যে আছি। অভিজাত আবাসনের সিঁড়িতে জ্বলছে মোমবাতি, লিফটে জমে রয়েছে জল। জমা জল আগের তুলনায় কমলেও জল যন্ত্রণা এখনো কমেনি। সবচেয়ে বেশি জল দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ চত্বরে, আর এই মুহূর্তে আমরা রয়েছি কর্নফিল্ড রোডে। আমি তো গতকাল রাত থেকে চান করিনি, এখনো আমি চান করিনি। চান করাটা এখন মনে হয় আমার কাছে বিলাসিতা। বিদ্যুৎহীন মোবাইল ফোন আমার চার্জ করতে পারছি না, যেহেতু মানে একটা অসহনীয় পরিস্থিতি। কর্নফিল্ড রোডের এই বহুতলের বাসিন্দারা কার্যত অন্ধকারে জলবন্দী। এটা মোটামুটি পরশুদিন থেকে রাত থেকেই রয়েছে, তো কোনো জলও নেই, কারেন্টও নেই। পরশুদিন রাত থেকে এখন এইভাবেই চলছে। এখন পর্যন্ত জল, কারেন্ট নেই, 2 কেজি মতো মাছ পচে গেল। আমি তো খেতেই পারছি না, ফ্রিজে সব খাবার নষ্ট, এবং বাইরে কিছু রেখেছিলাম সেগুলোও নষ্ট। চরম দুর্ভোগের ছবি ধরা পড়েছে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে নিউ গড়িয়া সমবায় আবাসনেও। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সমবায় আবাসন, সেখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এখনো পর্যন্ত সমস্ত নিউ গড়িয়া আবাসন জুড়ে কিন্তু শুধু জল আর জল, কার্যত জলবন্দী অবস্থা এখানকার বাসিন্দারা। জল যেটুকু নেমেছে সেটা অত্যন্ত কমই নেমেছে, তার ফলে গতকালের যে দুর্ভোগটা ছিল সেটা একদিনের দুর্ভোগ, সেটা দ্বিতীয় দিনে গিয়ে পড়েছে। স্বাভাবিকভাবে লোকের দুশ্চিন্তা আরো বেড়ে গেছে। এমআর বাঙুর হাসপাতালের চিকিৎসক ডিকে চট্টোপাধ্যায়, দুর্যোগের জেরে দুর্ভোগের শিকার তিনিও। জামিন লেনের বাড়িতে কার্যত জলবন্দী হয়ে রয়েছেন তিনি। বাড়িতে বিদ্যুৎ নেই, সমস্যা পানীয় জলেরও। হাসপাতালেও আমি আজকে যেতে পারবো কিনা সন্দেহ আছে। যেতে পারবো না, আমি জানিয়েছি সবাইকে যে বোধহয় আমি যেতে পারবো না যদি কোনো গাড়ি টাড়ি এখান থেকে না পাঠায়। তবে গাড়ি ঢুকবে, আমি এমআর বাঙ্গুরে আছি, গাড়ি এখানে ঢুকবে কিনা সন্দেহ আছে, কারণ গাড়ি ঢুকলে বোধহয় জলেতে সমস্ত ইঞ্জিনগুলো বসে যাচ্ছে। এরই মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কপালে চিন্তার ভাঁজ রাজ্যবাসীর। অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।